যে লোকটাকে মারা হয়েছে সেই লোকটার বাবা মা বলতেছে, মানে তার সন্তান বলতেছে যে আমার বাবাকে অথবা আমার স্বামীকে মারা হয়েছে, সে কি চাইছে তার কাছে, মাসে কত চাইছে? 2 লক্ষ করে টাকা। এটা ভিডিও তাদের আছে না নাই? আছে। এটা দেখছেন না দেখেন নাই? দেখছেন। এখানে মিডিয়া আছে, যারা আছেন দেখতেছেন, এই ক্যামেরায় আমাদের কথা যাবে হয়তো কোনো না কোনো ভাবে। আমরা প্রশাসনের কাছে খুব স্পষ্ট করে জানতে চাই যে আমরা এরকম বক্তব্য তো শেখ হাসিনার আমলে শুনেছি, যা হয় নাই সেটা প্রশাসন বলেছে। এখন সেই ফ্যাসিস্টের দোসরদের মধ্য থেকে এখন কেউ কেউ পরিবারের বক্তব্যের বিপরীতে আপনারা বলছেন চাঁদাবাজি না, দ্বন্দ্বে এটা খুন হয়েছে। আমি মনে করি ফ্যাসিস্টের দোসরদের বক্তব্য আগের বক্তব্যের সাথে কোনো পার্থক্য নেই। আপনারা কাকে বাঁচানোর জন্য এই কথা বলছেন? কেন এই কথা বলার অধিকার তো আপনাদের 2 কারণ থাকার কথা না। এক, পরিবার থেকে যেখানে কথা বলা হচ্ছে তাহলে পরিবারের সাথে আগে আপনাদের কথা বলা দরকার ছিল। নাম্বার 2, প্রশাসনের কর্তা ব্যক্তিরা তো প্রথমে অন্তত 24 ঘন্টা 48 ঘন্টা 2 দিন 3 দিন তাদের তো এই কথা বলা হচ্ছে, তাদের আইনগত ভিত্তি, লিগ্যাল অথরিটি হচ্ছে তাদের এটা বলা যে আমরা এখন তদন্তের মধ্যে আছি, তদন্তের আগে আমরা কিছু বলতে পারবো না। আপনি হুট করে একটা কথা বলে দিচ্ছেন এবং সেটা টোটাল পরিবারের সাথে সাংঘর্ষিক হচ্ছে। আমরা মনে করি এটার মধ্য দিয়ে শুধুমাত্র এই ঘটনাকে আড়াল করে না, এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার একটা ষড়যন্ত্র কেউ কেউ করছেন। এটা কোনো অবাক করার বিষয় না এবং কোনো বিস্ময়ের ব্যাপার হবে না যে 2 দিন পরে হয়তো শুনবেন এর সাথে জামাত ইসলামী ছাত্র শিবির জড়িত। আমি তো অপেক্ষা আছি সেটা শোনার জন্য। আমরা সেই বাংলাদেশেই তো বাস করি যেই বাংলাদেশে কোনো কিছু হলে চুন থেকে পান খসলে কেউ কেউ মুখস্থ করে আগে রেডি করে বক্তব্য থাকতো যে এটার সাথে জামাত ইসলামী ছাত্র শিবির জড়িত। আমরা স্পষ্ট করে বলি সেই বাংলাদেশ এদেশের জনগণ আর দেখতে চায় না। সুতরাং প্রশাসনের দায়িত্বে যারা আছেন, যে যেখান থেকে কথা বলছেন, আপনাদেরও ধারণ করতে হবে 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের বাংলাদেশ জুলাই আগস্টের 5ই আগস্টের আগের বাংলাদেশ এক বাংলাদেশ নয়। যা খুশি তাই বলে দিলাম। একটা দল নিজেদের লোকদের সম্পৃক্ততার কারণে 11 জনকে বহিষ্কার করে দিয়েছে। সেখানে প্রশাসন কি করে বলে এখানে কোনো দলের সম্পৃক্ততা এখন আমরা চিহ্নিত করতে পারি নাই? কি করে বলে? আমি এই কথা বলছি এই জন্য, এই সমস্ত বিষয় সামনে রেখে আমাদের 19 জুলাইয়ের প্রোগ্রামকে সফল করার জন্য আরও বেশি শক্ত এবং স্পষ্ট ভূমিকা আমাদের পালন করতে হবে। আমরা সেই প্রোগ্রামের মাধ্যমে বিচারের কথা আমিরে জামাত স্পষ্ট করে জাতির সামনে তুলে ধরবেন। বিচারের সংস্কৃতিহীনতা, যারা বিচার চান না, যারা বিচার নিয়েছে নির্বাচন চান, যারা বিচার সংস্কার না চেয়ে নির্বাচন চান, আপনাদের তো সবচেয়ে বেশি উপলব্ধি হওয়ার কথা। আমি জানি না যে শেখ হাসিনার আমলেও আপনাদের 1 বছরে 200 খুন হয়েছে কিনা আপনাদের নেতাকর্মী, অথচ শেখ হাসিনা বিহীন বাংলাদেশে তো আপনাদের নিজেদের দ্বারা নিজেদের 200 লোককে আপনারা নিজেরা খুন করে ফেলেছেন। তাহলে তো বিচারের জন্য আপনাদের বেশি প্রেশান হওয়ার কথা, সংস্কারের জন্য তো আপনাদের বেশি প্রেশান হওয়ার কথা। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সেজন্য সেই দাবি বাস্তবায়নে আমরা আপনারা এখানে যারা আছি, আমাদের উপস্থিতিটার মধ্য দিয়ে ডিপেন্ড করবে এই প্রোগ্রামটা কতখানি ঐতিহাসিকভাবে জাতির সামনে এটাকে আমরা উপস্থাপন করতে পারব। পঞ্চম যে কথাটি আমি বলতে চাই আপনাদের কাছে, সম্মানিত ভাইয়েরা, দেখেন আজকে আমরা একটা বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশের প্রেক্ষাপট 2024 জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে কোনো বিশ্লেষক এমন বলেছেন যে ওই সময় জনগণ, ছাত্র এবং জনতার এমন ভূমিকা ছিল, এমন প্রত্যাশা ছিল, জামাত ইসলামী বা ইসলামী দলগুলো যদি চাইতো তাহলে সেই সময় ইসলামী রাষ্ট্র চাইলে তারা ঘোষণা দিয়ে দিতে পারত, চাইলে ইসলামী রাষ্ট্র ঘোষণা দিয়ে দিতে পারত। আর সেখানে তো আমরা আমাদের এটি মাযহাবের মুক্তির জন্য একটা মিছিল করি নাই। কেন করি নাই? আমরা চেয়েছি একটা স্থিতিশীলতা। কেন করি নাই? আমরা চেয়েছি অন্তর্বর্তীকালীন সরকার যথাযথভাবে দায়িত্ব পালন করুক। কেন করি নাই? আমরা চেয়েছি জনগণ দেখুক বাংলাদেশ জামাত ইসলামী ব্যক্তির চেয়ে দল, দলের চেয়ে দেশ। এই কথা বহু দল বলেন, অথচ তার বক্তব্যের সাথে তাদের নিজেদের কোনো সম্পর্ক নাই। তাদের উল্টে বলা উচিত, দলের চেয়ে দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে তাদের কাছে ব্যক্তি বড়। এই ব্যক্তি বড় বলেই তারা বলেন আমরা যত বড় দল তত অপকর্ম আমাদের বড়।
কারণ তাদের কাছে দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়। আমি এই কথা এই কারণে বলতে চাই না যে একটা দলকে পর্যালোচনা করা, সমালোচনা করার দায়িত্ব আমাদের। আমরা দায়িত্ব নিচ্ছি এই কারণে, এই সতর্কতা আমাদের ব্যাপারে যদি থাকে আপনারা বলেন। কারণ আপনি সংস্কার কমিশনে শুধুমাত্র রাষ্ট্রীয় যে সংস্কার করলেন, ওই সংস্কার বাস্তবায়ন কি বাংলাদেশের বাইরের লোকেরা এসে করবে? এই সংস্কার কি ফেরেশতারা এসে সরাসরি এটা কার্যকর করবে? কারা করবে? এই রাজনৈতিক দলগুলোই করবে। তো সেই রাজনৈতিক দলের নেতা এবং কর্মীদের মধ্যে সংস্কার যদি না নিয়ে আসা যায়, তাহলে ওখানে আপনি হাজারো সংস্কার করে রাষ্ট্রের কোনো পরিবর্তন করতে পারবেন না। পারবেন না বলেই তো আজকে হতাশার কথা শোনা যায়। পারবেন না বলেই তো আজকে দুশ্চিন্তা, মানুষের আবার কপালে দুশ্চিন্তার ভাঁজ তৈরি হয়েছে। পারবেন না বলেই তো আজকে উপদেষ্টারা বলছেন আমরা হতাশ হয়ে যাচ্ছি, আমরা ভালো কিছু কাজ করতে চাই, ভালো মানুষ পাচ্ছি না। আমরা দুর্নীতিমুক্ত রাষ্ট্র করতে চাই, কিন্তু দুর্নীতিমুক্ত মানুষ আমরা পাচ্ছি না। আমাদের আলোকিত কিছু মানুষেরা নিজেদেরকে আলোকিত দাবি করে দেশ ছাড়া হচ্ছেন, দেশ থেকে আবার বিদায় নিয়ে চলে যাচ্ছেন। দেশে আসছিলাম, এই দেশ থাকার উপযুক্ত নয়। এবং অভ্যন্তরীণভাবে, এটা আপনাদেরকে আজকে বলছি, অভ্যন্তরীণভাবে আপনারাও খেয়াল করবেন, 2024-এর জুলাই আগস্টের 5ই আগস্টের পর দেশের বাইরে যারা দীর্ঘদিন অবস্থান করছিলেন তারা এবং তাদের সন্তানদেরকে নিয়ে এই নতুন একটা বাংলাদেশে এসে আবার তাদের জীবনযাপন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাদের মধ্যে আবার খেয়াল করবেন, এই আমাদের রাজনৈতিকভাবে যারা দেউলিয়া হয়ে পড়েছেন, রাজনৈতিকভাবে যারা সংস্কারে নিজেদেরকে মনোযোগ দিতে পারেন না, যারা বিচারকে প্রাধান্য দিতে পারেন না, যারা সংস্কারকে গুরুত্ব দিচ্ছেন না, যারা আমাদের এই রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে একটা রাষ্ট্র পরিচালিত হোক এই চিন্তায় যারা লালন করেন না, তাদের এই চরিত্র, তাদের আবার নতুন আর এক ফেসিবাদ দেখে আবার সেই সমস্ত দেশে ফিরে আসা মানুষদের মধ্যে অধিকাংশ আবার দেশ থেকে বাইরে চলে যাওয়ার চিন্তা করছেন, মেসেজ দিচ্ছেন তারা। আমি জানি না আপনাদের কাছে এই মেসেজ আছে কিনা, আমি জানি না আপনাদের পর্যন্ত এই সংবাদ পৌঁছায় কিনা। যদি না পৌঁছায় থাকে তাহলে আপনারা জনগণের পালস বুলসে ব্যর্থ হয়েছে, জনগণের সাথে আপনাদের কানেক্টিভিটি নাই। কিন্তু আমি মেসেজকে সামনে রেখে বলছি, এরকম অসংখ্য ভাইয়েরা বোনেরা আজকে হতাশ হয়ে দুশ্চিন্তার ভাঁজ কপালে ফেলে তারা আজকে মেসেজ দিচ্ছেন, ভাই দুর্ভাগ্য, এসেছিলাম একটা ভালো চিন্তা নিয়ে, কিন্তু এই দেশে আর থাকতে ইচ্ছা করে না, চলে যাচ্ছি। এই দায়িত্ব পালন করার জন্যই 19শে জুলাই আমরা আপনারা যে যেখানে আছি, যেখান থেকে যারা পারছি, প্রত্যেকে সেদিনের কর্মকাণ্ডটা হবে আমার অফিস, আমার হাসপাতাল, আমার চাকরি, আমার ব্যবসা, আমার শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে যা আছে প্রত্যেকে আগের দিন থেকেই প্ল্যান করে ফেলতে হবে যে আমি আমার অফিসের 25 জন, আমি আমার শিক্ষা প্রতিষ্ঠানের 50 জন, আমি আমার হসপিটালের রিপ্লেসমেন্ট দিয়ে 50 জনকে, 100 জনকে আমি সেখানে হাজির করার জন্য আমার সাথে একজন মিছিল করে 50 জন, 60 জন, 70 জন, 150 জন, 100 জন নিয়ে মিছিল করে আপনি ইউনিট থেকে বের হয়ে আসবেন। আমাদের সর্বশেষ নির্দেশনা হচ্ছে, আমরা বলেছি যে আপনি ইউনিট থেকে আপনার মিছিল শুরু করবেন না, একজন ব্যক্তি থেকে ইউনিট মিছিলে নিয়ে আসবেন। একজন কর্মীকে আমরা 50 জন টার্গেট দিয়েছি। এই একজন কর্মী যদি 50 জন টার্গেট করেন, তাহলে ওই 50 জনকে নিয়েই তো আপনি একটা ইউনিটে মিছিল নিয়ে চলে আসবেন। ওই ইউনিটে 4টা, 5টা, 7টা মিছিল যখন আসবে, সেই মিছিলগুলি নিয়ে আপনি ওয়ার্ডে চলে আসেন। সেই ওয়ার্ডের মিছিলটা নিয়ে আপনি কয়েক হাজার লোক নিয়ে আপনি ওয়ার্ডের মিছিলটা করে আপনি সেখান থেকে থানার একটা স্পট ঠিক করেন। যদি এক থানায় সম্ভব না হয়, আপনি থানার 4টা স্পট ঠিক করেন, 5টা স্পট ঠিক করেন, ঠিক করে সেখান থেকে তাদেরকে দিয়ে আমরা আমাদের নির্ধারিত জায়গায় পৌঁছে আমাদের প্রোগ্রামকে আমরা সফল এবং সার্থক করতে চাই। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সেজন্য 19শে জুলাইয়ের প্রোগ্রামটা নানান কারণে আমাদের জন্য যেমন একই সাথে চ্যালেঞ্জিং, একই সাথে হিস্ট্রিক্যাল, একই সাথে এটাকে অ্যাচিভেবল করা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আমরা শুধু একটা প্রোগ্রাম করা নয়, আবার বলছি, এই প্রোগ্রামের এখন থেকে শুরু করে 19শে জুলাইয়ের সকাল পর্যন্ত আমাদের 70% অ্যাচিভমেন্ট করে ফেলতে হবে, 30% অ্যাচিভ করতে হবে আমাদের শুধু প্রোগ্রামের দিন ওই 3.5 ঘন্টা। যেই 3.5 ঘন্টা আমরা মূলত স্টেজে থাকবো, আর বাকি পুরো 70% আমাদেরকে টার্গেট করতে হবে এই সময়ের মধ্যে যেন আমরা সকল মানুষের কাছে জনে জনে বারে বারে দাওয়াত নিয়ে তাদের কাছে পৌঁছাতে পারি। আমি শেষ আপনাদের কথা বলে বিদায় নিতে চাই, সেটি হচ্ছে, ভাইয়েরা দেখেন, বাংলাদেশ জামাত ইসলামী যে সকল ষড়যন্ত্র হয়েছে, আমাদের বিরুদ্ধে যত বাধা প্রতিবন্ধকতা এসেছে, আমাদের ব্যাপারে যত কুৎসা রটনা করা হয়েছে, আমাদের ব্যাপারে যত কথা বলা হয়েছে, এই সমস্ত কথার প্রেক্ষিতে আমরা সেদিন একটা কথা বলেছিলাম, কুল জা আল হক
ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুক। আমাদের হতাশার কিছু নেই, আমাদের হারাবার কিছু নেই, আমাদের দুশ্চিন্তার কিছু নেই, আমাদের ক্রাইসিস বলে কিছু নেই, আমাদের ক্রান্তিকাল বলে কিছু নেই। কারণ আমরা টার্গেট নিয়ে কাজ করি আমাদের দুনিয়ার শুধুমাত্র অর্থবহ কোনো কিছু করার জন্য নয়। আমাদের দুনিয়া অর্থবহ কিছু যদি হয় এটা বোনাস, নাহলে মূল লক্ষ্য হচ্ছে আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করার মধ্য দিয়ে পরকালে নিজেকে জান্নাত উপযোগী একজন মানুষ হিসাবে গড়ে তোলা এবং সেই লক্ষ্যে আমাকে কাজ করা। এই কাজ যদি আমি টার্গেট করি তাহলে আমার দুনিয়ার টার্গেট আমার অর্জিত না হলে আমার কিছু যায় আসে না। সেই লক্ষ্য অর্জনে তো আমাকে কাজ করতে হবে, সেই লক্ষ্য অর্জনে তো আমাকে সামনের দিকে এগুতে হবে, সেই লক্ষ্য অর্জনে তো আমাকে প্রক্রিয়া অবলম্বন করতে হবে। সেই টার্গেট বাস্তবায়নেতে আপনাকে পাগলপাড়া হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভূমিকা নিয়েছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই জামানার লোকেরা পাগল উপাধি দিয়েছিল। আপনি তো সেই পাগল উপাধি পাওয়ার যুগে এখন আছেন, অথচ আমাকে তো ইসলামী আন্দোলনে পাগল বলা হয় না, আমাকে তো ব্যবসার পাগল, আমাকে চাকরির পাগল, আমাকে পরিবারের পাগল, এই পাগল আমাকে উপাধি দেওয়া হয়। আমি প্রফেশনালি পাগল, কিন্তু আমি ইসলামী আন্দোলনের পাগল এই কথা তো আমাকে বলা হচ্ছে না। মানে তার অর্থ হলো আমাকে এখনো এই আন্দোলনের কাজে যেভাবে নিবেদিত করা দরকার সেইভাবে আমি নিজেকে নিবেদিত করতে পারি নাই। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সেই জন্য আমি আপনাদের কাছে এই কথাটা এই কারণে বলছি যে আজকে জামাত ইসলামের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হয়েছে, আলহামদুলিল্লাহ আপনারাই তো আল্লাহর উপরে ভরসা করে এই পল্টনে যখন একজন লোক বের হওয়া কঠিন ছিল, বের হলেই গুলি করা হতো, সেই সময়ও সংগঠনের সিদ্ধান্ত বাস্তবায়নে আমরা যখন এখানে মিছিল করতাম, আমরা যখন এখানে পিকেটিং করতাম, আমাদেরকে প্রশাসনের পক্ষ থেকে বলা হতো, ভাই আর যাই করেন পল্টনে কিছু করেন না, আর যাই করেন পল্টনে আপনারা নাইমেন না, আর যাই করেন পল্টনে আপনারা কোনো কিছু দেখানোর চেষ্টা করেন না। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আমরা কি সেই কথা শুনেছি নাকি আমরা আমাদের কার্যক্রম চালিয়েছি? আমরা এই পল্টনকে বলি এটা হচ্ছে হাজা বালাদান আমিনান, এটা হচ্ছে আমাদের জন্য একটা নিরাপদ জায়গা যেটা আল্লাহ তাআলা কবুল করেছেন। বহু দুর্ঘটনা বহু জায়গায় ঘটেছে, অথচ সবচেয়ে বেশি শুধু এখানকার না, শুধু মহানগরী না, কেন্দ্রের বহু প্রোগ্রাম আমাদের এই পল্টনে আমরা করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করেন নাই, শুধু তিনি এমনভাবে সাহায্য করেছেন, আমার কাছে মনে হয় যে আমাদের সমস্ত প্রতিপক্ষের চোখগুলোকে আল্লাহ তাআলা এই জায়গার জন্য অন্ধ করে রেখেছেন। আমরা বিস্মিত হতাম যে কি করে আমাদের আমিরের জামাত সহ নেতৃবৃন্দ এখানে প্রায় 2 দিন 3 দিন পর পর আমরা এখানে বড় বড় মিটিং করেছি। সেই পল্টন যেই পল্টনে আমাদের এত কিছু আল্লাহ তাআলা নিয়ামতে পরিপূর্ণ করেছেন, সেই পল্টনে জনশক্তি হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের 19 জুলাই প্রোগ্রামের মাধ্যমে এর হক আদায় করা, এর কাফারা আদায় করা, এর জন্য নিজেকে উপযুক্ত করে গড়ে তোলা। আমাদের প্রত্যেকটা ইউনিটকে এর মধ্য দিয়ে একটা দাওয়াতি ইউনিট থেকে সাংগঠনিক ইউনিটে রূপান্তরিত করার জন্য এখন লোককে এনগেজ করে ফেলা। আমি আবার বলছি যে 30% ওই দিন, বাকি 70% আমাদেরকে টার্গেট করতে হবে, যেন আমরা এমনভাবে আমার ইউনিটটাকে টার্গেট করে ফেলতে পারি। মাত্র তো 200, আমরা 200 লোককে টার্গেট দিয়েছি। তো 200 লোককে টার্গেট করে যদি আপনি এখন থেকে কাজ করেন, আমাদের প্রত্যেকটা ইউনিট, এখন যতগুলি ইউনিট, আমি শাহিন আহমেদ খানকে জিজ্ঞেস করেছি, বা শাহিন আহমেদ খান আমাকে বলেছে যে আমাদের এই কয়টি ইউনিট আছে। তো এই কয়টি ইউনিট যদি থাকে, যে কয়টি ইউনিট আছে, এই প্রত্যেকটা ইউনিট যদি টার্গেট করে 200 লোককে নিয়ে আমরা এখন কাজ করি, তাহলে প্রত্যেকটা ইউনিট থেকে 2টা দাওয়াতি ইউনিট, এর বিপরীতে একটা নতুন সাংগঠনিক ইউনিট বের করা সম্ভব না? সম্ভব। তাহলে তো আমাদের শুধু 19 জুলাইয়ের প্রোগ্রাম সফল হবে নাকি ইউনিট সংখ্যা বৃদ্ধি পাবে? শুধু কি ইউনিট সংখ্যা সাংগঠনিক বৃদ্ধি পাবে? দাওয়াতি ইউনিট সংখ্যা বৃদ্ধি পাবে। আমার লক্ষ্য অর্জনে তো আমি সাংগঠনিকভাবে এড়িয়ে যাব। এর মধ্য দিয়ে আমাদের অনেক নতুন মানুষ বের হয়ে আসবে, নতুন ব্যবসায়ী বের হয়ে আসবে, নতুন প্রফেশনাল বের হয়ে আসবে, নতুন আলেম বের হয়ে আসবে, নতুন কবি, সাহিত্যিক, সাংবাদিক এখানে বের হয়ে আসবে। কারণ পল্টন হচ্ছে এমন একটা জায়গা, যে জায়গায় শুধু এক ধরনের ক্যাটাগরির লোক অবস্থান করে না, বিভিন্ন ধরনের মানুষ এখানে অবস্থান করেন এবং অত্যন্ত সচেতন মহল এখানে অবস্থান করেন। সেই সচেতন মহল যারা এখানে অবস্থান করেন, তাদের মধ্যে কাজ করার এই তীব্র আগ্রহ নিয়েই আমাদেরকে ভূমিকা পালন করতে পারলেই কেবলমাত্র 19 জুলাইয়ের প্রোগ্রাম সার্থক এবং সফলভাবে আমরা সম্পন্ন করতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সেই জন্য যারা স্বেচ্ছাসেবকের দায়িত্বে আছেন, তারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব যথাযথভাবে পালন করা। স্বাভাবিকভাবে পল্টনে আমরা যখন কাজ শুরু করেছি, আমাদেরকে তখন বলা হতো পল্টন হচ্ছে ইনস্ট্যান্ট ইমার্জেন্সি ফেস করা পার্টি।
যখন ডাকা হবে তখন, এখন প্রয়োজনের এখন 200 জন লোক চলে আসবেন, এখন প্রয়োজনের এখন 100 জন লোক চলে আসবেন। এটা বলার দরকার না, এটা বলবেন না, বা এটা পল্টনে বলার অভ্যাস থাকার কথা না, বলেনও না আপনারা আলহামদুলিল্লাহ। এখন ফোন করা হবে, এখন 200 লোক প্রেস ক্লাবে পাঠিয়ে দেন। এখন ফোন করা হবে, এখন 100 লোক কোর্টে পাঠিয়ে দেন। এখন ফোন করা হবে, 100 লোক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে পাঠিয়ে দেন। এখন ফোন করা হবে, কিছু লোককে আপনারা রমনা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে পাঠিয়ে দেন। আলহামদুলিল্লাহ আপনারা তো পাঠাতে পারছেন। এই রিজার্ভ ফোর্স হিসাবে যেই থানাকে আল্লাহ তাআলা এত মর্যাদার, এত বরকতের জায়গা হিসেবে কবুল করেছেন, সেই জায়গাটাকে 19 জুলাই প্রোগ্রামকে কেন্দ্র করে আপনার এই প্রস্তুতিটাও তো সম্পন্ন করতে হবে যে আগামী দিনে শুধুমাত্র পল্টন 8 আসনে নির্বাচন না, শুধুমাত্র এখানে আমাদের কাউন্সিলর হিসেবে আমাদের আব্দুর রব ভাই না, শুধু কাউন্সিলর হিসেবে আমাদের শাহবাগ থানা না, শুধুমাত্র আশেপাশে কোনো ওয়ার্ড না, আমরা পল্টন থানাটাকে এমনভাবে গুছাবো যে থানার ইসলামী আন্দোলনের জোয়ারটা পুরো ঢাকা সিটি দক্ষিণকে আলোড়িত করবে। এখানে 8 আসনে বিজয়ী হওয়ার জন্য আমাদের অবস্থান নিজেদেরকে তৈরি করতে হবে। 8 আসনে বিজয়ী হওয়ার জন্য আমাদের অ্যাডভোকেট হেলাল ভাই কথা বলে গেছেন, উনি তো ওনার নিজের কথা উনি বলবেন না। আমরা আমাদের এলাকায় আমরা বলি না যে আমাদেরকে বিজয়ী করেন, আমরা বলি আমাদের টার্গেট ব্যক্তিগণ, আমাদের টার্গেট হচ্ছে ইসলামকে বিজয়ী করা। আমি শফিকুল ইসলাম মাসুদ, আমি অ্যাডভোকেট হেলাল, আমি আব্দুর রব, আমি শাহিন আহমেদ খান, আমি মঞ্জুরুল ইসলাম, আমি অ্যাডভোকেট আমাদের মারুফুল ইসলাম ভাই, আমাদের তো ব্যক্তি টার্গেট। আমাকে আজকে যদি বলা হয় আপনার নির্বাচন করতে হবে না, আমি 3 বার আলহামদুলিল্লাহ বলে উজুটু গোসল করে নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে ফেলি যে আলহামদুলিল্লাহ বাঁচাই দিয়েছে আমার। কিন্তু আমাদের টার্গেট হচ্ছে আমাদের মাধ্যমে আমাদের চেষ্টার মাধ্যমে আল্লাহ তাআলা যেন ইসলামকে সংসদে পাঠিয়ে দেন। আমাদের অনেকে বলেন এই সুযোগ জামাত ইসলামের ইতিহাসে যেটা এবার আসছে এটা আবার কত বছর পর আসবে আমরা কেউ জানি না, হয়তো আল্লাহ তাআলা এর চেয়ে ভালো সুযোগ তৈরি করে দিতে পারেন, নিশ্চয়ই পারেন। কিন্তু যেই সুযোগটা আমরা পেয়েছি সেই সুযোগটা কাজে লাগালেই এই সুযোগটা বাড়ানোর মালিক কে? আর যদি কাজে লাগানো না হয় তাহলে এই সুযোগটা কমানোর কথা বলা আছে, কমানোর কথা বলা নেই, শাস্তির কথা বলা আছে যদি এই সুযোগ কাজে না লাগায়। সেই জন্য এটা শাহিন আহমেদ খান, অ্যাডভোকেট মারুফুল ইসলাম ভাই, মঞ্জুরুল ইসলাম ভাই, শফিকুল ইসলাম মাসুদের এটা কোনো হুমকি না। হুমকিটা কার পক্ষ থেকে? লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, যে নিয়ামত তোমাদেরকে দেওয়া হয়েছে নিয়ামতকে যদি কাজে লাগাও আমি এটা কয়েক গুণ বৃদ্ধি করে দেব। লাযিদান্নাকুম কয়েক গুণ শুধু না, এটা বৃদ্ধি করা আমি আল্লাহর দায়িত্ব। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, যদি এই নিয়ামতকে কাজে লাগাতে ব্যর্থ হয়ে তোমরা তোমাদের ব্যবসার দিকে, কাজে লাগাতে ব্যর্থ হয়ে তোমরা তোমাদের চাকরির দিকে, কাজে লাগাতে ব্যর্থ হয়ে তোমরা তোমাদের পরিবারের দিকে, কাজে লাগাতে ব্যর্থ হয়ে তোমরা তোমাদের পেশাদারিত্বের দিকে ধাবিত হয়ে এটাকে কাজে লাগাতে ব্যর্থ হও, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, শুধু আযাব না, কঠিন শাস্তির জন্য আমাদেরকে আল্লাহ তাআলা প্রস্তুত থাকতে বলেছেন। অবশ্যই তোমাদেরকে শাস্তির মুখে ফেলা হবে। আমি এই জন্য মাঝে মধ্যে বলি, আপনারা মাঝে মধ্যে যেমন বলেন না যে ভাই মনে করেছিলাম পরিস্থিতি ভালো, ভালোই হয়েছে, কিন্তু আমরা তো আবার নতুন একটা চ্যালেঞ্জের মুখে পড়েছি। আমার মন বলে যে দুটো হতে পারে, এক, আল্লাহ তাআলা এই পরীক্ষার মধ্যে ফেলে আপনাকে সেই দিকে নিয়ে যেতে চান জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম আলাইহিস সালামের একটার পর একটা পরীক্ষা শেষ করে করে তারপরে তাকে জাতির নেতৃত্বের জন্য, জাতির মসজিদের না, জামাত ইসলামীর না, শুধু মুত্তাকিদের না, মুমিনদের জন্য না, মুহসিনদের জন্য না, মুত্তাকিদের জন্য না, কাদের জন্য? জাইলুকা লিন-নাসি ইমামা, নাস গোটা মানব জাতির জন্য তাকে ইমাম হিসাবে আল্লাহ তাআলা নির্ধারণ করেছে। আমি আপনাদের কাছে বলি ভাইয়েরা, জামাত ইসলামীকে আল্লাহ তাআলা এবার যে পরীক্ষার মধ্যে ফেলেছেন, কেউ কেউ এটা বলেন ভাই ওনাদেরকে একটু বলা যায় না, ওনার জন্য ভালো হয়ে যায়। তা আমি বলি যে ওনাদেরকে যদি ভালো হয়ে যেতে বলাই হয় তাহলে আপনার দরকারটা কি? তারা যদি ভালোই হয়ে যায় তাহলে আপনার দরকারটা কি? এখানে যদি গরমই না থাকে তাহলে এসির প্রয়োজন আছে? এখানে যদি অন্ধকারই না থাকে তাহলে লাইটের প্রয়োজনীয়তা কি অনুভব করবে? আমার তো মন বলে যে আল্লাহ তাআলা কাউকে দিয়ে অপরাধ করাচ্ছেন এই কারণে যে আল্লাহ তাআলা তার এই পছন্দনীয় বান্দাদেরকে জাতির নেতৃত্ব তুলে দিতে চান। এর অর্থ এই নয় আমরা চাই কেউ অন্যায় করুক, কিন্তু এটা কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। এটা আল্লাহর নিয়ম, এটা আল্লাহর সুন্নাহ। এই সুন্নাহর ব্যতিরেক আপনি করতে পারবেন না। সুতরাং আপনার এটা মনে করলে হবে না যে ভাই ওনাদেরকে একটু ভালো হয়ে যাইতে বলেন, আর বললেন ভালো হয়ে গেল। ব্যাপারটা এরকম নয়, বরং আলোর প্রয়োজনীয়তা উপলব্ধি করার জন্যই অন্ধকারকে সামনে দিয়েই আল্লাহ তাআলা আলোর প্রয়োজনীয়তা অনুভব করান। গরমের প্রয়োজনীয়তা দিয়ে মানুষকে উপলব্ধি করান যে তোমার ঠান্ডার কেন প্রয়োজন, ঠান্ডার কদর কখন বাড়ে।
ভালোর কদর কখন বাড়ে, মুত্তাকিদের কখন কদর বাড়ে? যখন জাহিলিয়াতের অন্ধকার আমাদের উপরে চেপে বসে। যার কারণে আমরা দেখি যে আগে লইগে বৈঠা ছিল, এখন পাথরের আঘাতে মানুষকে হত্যা করা হচ্ছে। এই জাহিলিয়াতের আধুনিক রূপায়ণ, এই জাহিলিয়াতের নব্যতার, এই জাহিলিয়াতের ডিজিটালাইজেশন, এই যুগকে সামনে রেখেই মূলত আমাদেরকে 19 জুলাইয়ের প্রোগ্রাম বাস্তবায়নে নিজেদেরকে আরও যাচাই বাছাই করে সামনের দিকে আমাদেরকে অগ্রসর হতে হবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সে কারণে আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, আসুন 19 জুলাই এই আন্দোলনের একটা মাইল ফলক রচিত হবে, একটা হিস্ট্রিক্যাল ওয়ে আমরা তৈরি করব, যেই ঐতিহাসিক ধারার মাধ্যমে আমরা দেশ এবং জাতির কল্যাণে নিজেদেরকে নিবেদিত করতে পারি, যেই ঐতিহাসিক ভূমিকার মাধ্যমে আমরা আমাদের শৃঙ্খলা বিভাগকে সবচেয়ে বেশি সুন্দর করে উপস্থাপন করতে পারবো। আমাদের যদি অন্য কোনো ডিপার্টমেন্টের দায়িত্ব থাকে, সেই দায়িত্ব পালনে আমরা নিজেদেরকে নিবেদিত করতে পারবো। আমাদের পানি স্যানিটেশনের দায়িত্ব থাকতে পারে, আমাদের অন্য খাদ্য বিভাগের দায়িত্ব থাকতে পারে। আমাদের এখন থেকে, আমি পরিস্থিতি বিবেচনায়, এটা শাহিন আহমেদ খান সহ এখানে যারা আছেন, নিজ দায়িত্বে এটা কখনো কখনো প্রয়োজনে করবেন, যে এখনকার পরিস্থিতি বিবেচনা আমাদের নিজেরা ফাঁকে ফাঁকে ঘুরে দেখে আসবেন। আমাদের ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু গত 2 দিন আগে আমাদের সংগ্রামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তিনি গিয়ে ওখানে কাজ উদ্বোধন করে এসছেন, এবং আমরা তারও আগে আমাদের টুকটাক কাজ আমরা শুরু করেছি। এখন বলা যায় যে কিছুটা দৃশ্যমান। সুতরাং এখন কোনো জায়গা থেকে কেউ চাইলে ষড়যন্ত্র করতে পারেন। ষড়যন্ত্রের জন্য আমরা প্রস্তুত থাকবো, আল্লাহর কাছে সাহায্য চাইব। কিন্তু আমরা এটাও ঠিক করব যে প্রয়োজনে আমাদেরকে না বলা সত্ত্বেও আমরা মাঝে মধ্যে 10 জন, 15 জন, 20 জন, 30 জন গ্রুপ গিয়ে ঘুরে ঘুরে একবার যাই ওখান থেকে আসবো। পারবো ইনশাআল্লাহ? যাবেন, এটা তো আপনাদের জায়গা, এটা তো আপনাদের নিজস্ব অবস্থান। এই অবস্থানে তো আপনাদেরকে বলার দরকার নেই। আর বলা হলে তো নিজেরা যাবেনি, বলা হলে তো নিজেরা ভূমিকা রাখবেনি। সেই ভূমিকায় আপনাদেরকে নিজেদের এমনভাবে প্রস্তুত করতে হবে যে আমার এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের যে সুন্দর স্টেজ আমরা তৈরি করার জন্য চেষ্টা করছি, এখানে আরও অন্যান্য অনেকগুলো কাজ হাতে নেওয়া হয়েছে। আমি আশা করব যে পল্টন ইতিমধ্যে কাজ হয়তো শুরু করেছে, আমাদের ফেস্টুন লাগানো, আমাদের ব্যানারগুলো লাগানো। আমি মনে করি এই কাজগুলো যে বাকি থেকে থাকে, তাহলে কাল থেকে সর্বোচ্চ কালকে বা পরশুর মধ্যে আমাদের ঢাকার শুধু ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, সোহরাওয়ার্দী উদ্যানের প্রাণকেন্দ্র হিসাবে ঢাকার এই পল্টন থানাটাকে এমনভাবে সজ্জিত আমাদের করার পরিকল্পনা আলোকে চেষ্টা থাকা উচিত, যে কেউ দেখলে যেন বুঝতে পারে 19 তারিখে কিছু একটা হতে যাচ্ছে। এটা কি পারবো আমরা ইনশাআল্লাহ? প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে, প্রত্যেক গলিতে গলিতে আপনারা আপনাদের প্রত্যেকটা ফ্লাইওভার, প্রত্যেকটা টার্নিং পয়েন্টে সেখানে আপনারা নিজেদেরকে এনগেজ করবেন। আপনারা থানার সাথে পরামর্শ করে আপনি সেখানে জায়গাটা নির্ধারণ করবেন যে আমার এই কাজটুকু আমি সম্পন্ন করব। আমরা আমাদের যে স্পটটা আছে সেই স্পটটাকে আমরা কালারফুল করব। কারণ উপস্থিতি শুধুমাত্র আপনি যেমন ব্যক্তিগতভাবে টার্গেট নেবেন, শুধু টার্গেট না, টার্গেটের পাশাপাশি আপনি এমন একটা আবহাওয়া, এমন একটা পরিবেশ, এমন একটা পরিস্থিতি আপনি তৈরি করবেন, যেই পরিস্থিতির মধ্য দিয়ে আপনি জাতির মধ্যে একটা আশা তৈরি করতে পারবেন। আলহামদুলিল্লাহ, সম্মানিত ভাইয়েরা, আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ঢাকা মহানগরীর সংগ্রামী আমির জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এখনই আমাদের সামনে কিছু কথা বলবেন। আমি দুটো কথা বলে শেষ করি। যেটা বলছিলাম যে আপনারা উপস্থিতির জন্য যেমন টার্গেট নির্ধারণ করবেন, আবার এই পল্টনটাকে এমনভাবে কালারফুল করা, এখানকার প্রত্যেকটা অলি গলিতে আপনাদের প্রচার মিছিল হওয়া, লিফলেট বিতরণ করা, মানুষের কাছে বারবার যাওয়া, যেটা বলেছি যে জনে জনে বারে বারে আপনারা মানুষের কাছে পৌঁছা, সেটার অংশ হিসেবে আপনি একবার কথা বলবেন। কিন্তু আপনি যদি একটা ভালো ফেস্টুন দিতে পারেন, আপনি যদি একটা ভালো আপনার গলিতে একটা ব্যানার দিতে পারেন, আপনার প্রত্যেকটা মোড়ে মোড়ে যদি সুন্দর করে আপনি কালারফুল ব্যানার সেখানে যে ডিজাইন করা আছে সেটা ঝুলিয়ে দিতে পারেন, পোস্টার একবার লাগানো হয়েছে আর একবার পোস্টার লাগানো, মাইকিং যেটা শুরু হয়েছে এটাকে আরও সুন্দর করে করা, মাইকিংটাকে প্রয়োজনে কোনো কোনো জায়গায় স্থায়ী করে দেওয়া, অফিস মানে সকালবেলাটা রাত্রি 9টার পর এই টাইমটুকু বাদে যে সময়টুকু আছে সেই সময়টুকু কাজে লাগানো, এই কাজগুলো করার মধ্য দিয়ে আমরা আগামী 19 জুলাইয়ের প্রোগ্রাম সফল এবং সার্থক করার জন্য সবাইকে প্রস্তুত থাকবো এখন থেকে ইনশাআল্লাহ। আসুন সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।